আজকে আমরা আন্দামানের সমুদ্র দেখাবো একেবারে পাখির চোখে। এই প্রথমবার হলো প্লেনের ইকোনমি ক্লাসের টিকিট আপগ্রেড হয়েছে প্রিমিয়াম ক্লাসে। শেষবারের মতো এই টুপিটা এখানে পড়লাম, কি দৃশ্য, আহা, একদম 100% রেকমেন্ডেড। আন্দামানে প্রথমবারের জন্য আমি বৃষ্টি দেখছি। এই মুহূর্তে সমুদ্র কিন্তু উত্তাল হয়ে উঠেছে। ওই রস আইল্যান্ডে যাওয়ার জন্য বোটের সমস্ত পারমিশন বন্ধ করে দেওয়া হয়েছে। গুড মর্নিং। শহীদ দ্বীপ মানে নীল আইল্যান্ডে কালকে রাতে আমরা ছিলাম পার্ল পার্ক রিসর্টে। এই কদিন কিন্তু আমরা ওয়েদার দুর্দান্ত পেয়েছি, কিন্তু আজ সকালে মানে প্রচণ্ড হিউমিডিটি ছিল, ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। মানে বৃষ্টিটা সবে আসছে। আন্দামানে প্রথমবারের জন্য আমি বৃষ্টি দেখছি। এই ওয়েদারে আমরা তো ক্রুজে এখান থেকে যাব পোর্ট ব্লেয়ার, মানে প্রায় 2 ঘন্টার জার্নি। অ্যাকচুয়ালি নটিকা ক্রুজ এগুলো হচ্ছে ক্যাটামেরান। তো এই উত্তাল সমুদ্রের মধ্যে দিয়ে 2 ঘন্টার জার্নি, সেটা কিন্তু আর একটা অ্যাডভেঞ্চার হতে চলেছে। এই যে আমরা সমুদ্রের জলের নীল রং, বিভিন্ন রকমের নীলের শেড আমরা যেটা দেখি, সেটা কিন্তু সমুদ্রের জলের রং ঠিক নয়। সেটা হচ্ছে আকাশের নীল সমুদ্রের জলে প্রতিফলিত হয়ে এই রঙটা হয়। আকাশ যদি নীল না হয় তাহলে কিন্তু সমুদ্রের জলও আপনি নীল পাবেন না। ঠিক যেরকম এখন আকাশ কালো, সমুদ্রের জলের নীল রং কিন্তু উধাও হয়ে গেছে। বৃষ্টিটা কমেছে, এই ফাঁকে ব্রেকফাস্টটা করে আসি। এখান থেকে কিন্তু একটুখানি ওপেন গ্রাউন্ডের মধ্যে দিয়ে যেতে হবে, পুরোটা শেড নেই। 9টা 15 পর্যন্ত ব্রেকফাস্ট চলে। সমুদ্রটা এখান থেকেই দেখা যাচ্ছে, কিন্তু কালো সমুদ্র। এখানে কি ধরনের গেস্ট আসে সেটা কথা হচ্ছিল। তো ওনারা বললেন প্রথমের দিকে এই রিসর্ট যখন চালু হয়েছিল সেই সময় শুধুমাত্র ফরেনাররাই আসতেন। এরপরে ফরেনাররা এখন অতটা আর আসে না, কিন্তু তার বদলে এখানে সাউথ ইন্ডিয়া থেকে প্রচুর ট্যুরিস্ট আসে। এছাড়া দিল্লি থেকে বেশ কিছু ট্যুরিস্ট আসে। বাঙালি আগে আসতো না, এখন বাঙালি ট্যুরিস্ট কিছু কিছু আসতে আরম্ভ করেছে। মানে এই হচ্ছে এখানকার গেস্ট প্রোফাইল। তো সেই কারণে এখানে যেহেতু সাউথ ইন্ডিয়ান গেস্টই সব থেকে বেশি, তো এইখানে খাবার দাবারের মধ্যে একটু সাউথ ইন্ডিয়ার প্রভাবটা বেশি। যে ব্রেকফাস্ট পুরোপুরি বুফে, বাটার টোস্ট, জ্যাম টোস্ট খাওয়া প্রায় হয়ে গেছে। তার সাথে চিড়ের পোলাও নিয়েছি, ইডলি নিয়েছি, আর নিয়েছি বয়েলড এগ। যেটা এখন গিয়ে নিয়ে আসবো সেটা হচ্ছে জুস, লিচু। অ্যাকচুয়ালি এগুলো সিনথেটিক জুস, মানে ফল থেকে যে বানানো সেই ব্যাপারটা নয়। যেটা আমি বারবার বলি, চা ছাড়া ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিট হয় না। ব্রেকফাস্ট করে বেরোলাম, তো এই বৃষ্টির পরে হালকা একটু হাওয়াও চলেছিল। সমুদ্রের অবস্থাটা কেমন সেটা একবার আপনাদের দেখিয়ে নিয়ে আসি। সকালে সবাই চেক আউট করছে, নীল থেকে পোর্ট ব্লেয়ারে সবাই ফিরে যাবে। আন্দামানের ট্যুরের যে প্ল্যানটা হয়, সবাই পোর্ট ব্লেয়ারে এসে নামে, কারণ কি পোর্ট ব্লেয়ারেই এয়ারপোর্ট। পোর্ট ব্লেয়ার থেকে আসে হ্যাভলক, হ্যাভলক থেকে নীল, নীল হয়ে পোর্ট ব্লেয়ার। এবার আমরা পোর্ট ব্লেয়ার থেকে ফিরে যাব। অনেকে কিন্তু পোর্ট ব্লেয়ার থেকে তারপরে আবার যায় বারাটাং, ডিগলিপুর, মানে নর্থ আন্দামানের দিকে। এই যে পোর্ট ব্লেয়ার আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ তার একদম দক্ষিণে। সেখান থেকে একেবারে উত্তরের ডিগলিপুর, মাড ভ্যালকানো, এই সবগুলো মানে জারোয়া দ্বীপের ভেতর দিয়ে তারা যায়। সেটা করলে কিন্তু আন্দামান ট্যুর প্ল্যানটা 7 নাইটসের করতে হবে। 5 নাইটস আন্দামান করলে কিন্তু ওই জারোয়া দ্বীপের ভেতর দিয়ে যাওয়া যাবে না। জারোয়া দ্বীপ বলছি মানে ওই জায়গাটায় জারোয়ারা থাকে, তাই বলছি জারোয়া দ্বীপ। রিসর্টের এরিয়াটা কিন্তু বিরাট বড়। ওখান থেকে হাঁটতে 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 এই আমরা এসেছি এখানকার ভিউ পয়েন্টে। এই জায়গাটা ক্যান্ডেল লাইট ডিনার হয়, আপনারা চাইলে এখানটা ক্যান্ডেল লাইট ডিনার করতে পারেন। এই যে এখান দিয়ে একটা সরু পায়ে চলা পথ আছে আমাদের রিসর্টের পাশ দিয়ে যেখান দিয়ে আপনি পৌঁছে যেতে পারেন লক্ষণপুর বিচ। এখানে মার্ক করা আছে লক্ষণপুর বিচ। তো আমরা কালকে গেছিলাম, এখন আর আমরা যাব না, আমরা রুমে যাই। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিই। 10:45 নাগাদ আমাদের গাড়ি আসবে নিতে। 11:15 আমাদের নটিকা ক্রুজ নীল থেকে পোর্ট ব্লেয়ারে ফিরে যাওয়ার 1 ঘন্টা আগে রিপোর্টিং। তো 1 ঘন্টা নয়, আমরা 45 মিনিট আগে যাব। এখান থেকে নীলের যে জেঠি পৌঁছতে সময় লাগবে 10 থেকে 15 মিনিট। আবার সেই জলের নীল রঙটা ফিরে এসেছে। ওইদিকে যেহেতু মেঘ আছে, ওইদিকে জলের রঙ কিন্তু কালো, এদিকে নীল আকাশ বেরিয়ে গেছে, এদিকে জলের নীল রঙটা কিন্তু আবার ফিরে এসেছে।
শেষবারের মতো এই টুপিটা এখানে পরলাম। আজকে আমাদের আন্দামানে শেষ রাত, মানে আজকে আমরা নীল আইল্যান্ড থেকে চলে যাব পোর্ট ব্লেয়ার। পোর্ট ব্লেয়ারে আজকে রাতটা কাটাবো, কালকে কলকাতা। আবার সেই কাঁধে রুকস্যাক, চাবিটা রিসেপশনে জমা করে আসি। আমাদের গাড়ি এসে গেছে। রাজেশ আমাদের নিতে চলে এসেছে, একটু দেরি করেছে কারণ রাতে ওর কালকে বিয়েবাড়ি ছিল। বিয়েবাড়িতে বিরিয়ানি খেয়েছে, দারুণ মজা করেছে। ওর বন্ধুরা সব এসেছে, অনেক গল্প হয়েছে রাজেশের সাথে, অনেক গল্প হয়েছে আমাদের। সকলের সাথে আমাদের কিন্তু দুর্দান্ত আলাপ হয়েছে। আর রাজেশ কিন্তু খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে। বলি একটু আমার দিকে দেখাও। রাজেশ খুব ভালো ছেলে, গার্লফ্রেন্ড রাখে না, ঠিক আছে, কাজের ব্যাহত হবে বলে, কাজের ব্যাঘাত ঘটবে বলে। আচ্ছা, বন্ধুর বিয়ে, কিন্তু তার আগে কালকে 9খানা ট্রিপ করেছে, 9 জনের, এবং রাত ভোর পার্টি করেছে, হ্যাঁ, মজা করেছে, খাওয়া দাওয়া করেছে, দিয়ে সকালবেলা ঘুমিয়ে গেছে। 8টার সময় উঠেছে যদিও, তাও গেস্ট ছাড়তে আধ ঘন্টা লেট হয়ে গেছে। কিন্তু কালকে রাতে মজা করেছে, খাওয়া দাওয়া করেছে, আজকে সকালে ঝাড় খেয়েছে। যাই হোক, আমরা এখন যাই, হয়তো 5-7 মিনিট লাগবে আর কি। পৌঁছে গেছি আমরা নীল আইল্যান্ডের জেটিতে। আমাদের যেতে হবে নটিকার কাউন্টারে, ওখান থেকে বোর্ডিং পাস নিতে হবে। এই শহীদ দ্বীপ থেকে পোর্ট ব্লেয়ার যাওয়ার জন্য আজকে 10ই মে 10:45-এর নটিকা ক্রুজ আমাদের বুক আছে, রয়্যাল ক্লাসের বুক। আমাদের সিট হচ্ছে 1A 1B, টিকিটের ভাড়া 1800 টাকা করে। আর এই সমস্ত কিছু করে দিয়েছে আমাদের ট্রাভেল পার্টনার এই ট্রিপটো। এখানেই পরপর চেক ইন কাউন্টারগুলো রয়েছে, ম্যাক্রুজ, তার পাশেই গ্রিন ওশেন, আর তার পাশেই এই নটিকা। এই যে চেক ইন, এই স্ট্যাম্পটা মেরে দিল, ব্যাস। নীল থেকে হ্যাভলক পেরিয়ে আমরা চলে যাবো আজকেই। এই যে লাইনে এখন যারা দাঁড়িয়েছেন, তারা শুধু নটিকাতে যারা বোর্ড করবে তারাই, নটিকার প্যাসেঞ্জাররাই এই লাইনে এখন দাঁড়িয়েছে। তারা জেটির ভেতরে এখন যাবে। বাকিরা জাহাজ যখন আসবে, ক্রুজ যখন আসবে, তখন জেটির ভেতরে ঢোকার পারমিশন পাবে। নটিকা দো। এই হচ্ছে নীল আইল্যান্ডের জেটি। আর এই জেটির পাশে এই যে বিচটা, এই বিচটাই হচ্ছে ভরতপুর বিচ। আর এই নীল আইল্যান্ডের যে জেটি, সেই জেটি থেকে আপনারা দেখতে পাবেন প্রচুর জেলিফিশ। নিচে এই মুহূর্তে অন্তত 15টা জেলিফিশ আমি একসাথে দেখতে পাচ্ছি। ওইগুলো সব হচ্ছে জেলিফিশ। এই যে এসে গেছে আমাদের নটিকা। নটিকা একটা ক্যাটামেরান। এই দেখুন, এর নিচেটা কিন্তু পুরোটা ফাঁকা, এটা কিন্তু জাহাজ নয়, এটা হচ্ছে ক্যাটামেরান। দুপাশে এরকম দুটো পাটার উপরে এই পুরো জাহাজের স্ট্রাকচারটা রয়েছে, নিচেটা কিন্তু পুরোটা ফাঁকা। ওয়ান এ 1B রয়্যাল। এই নটিকাতেই আমরা কালকে স্বরাজ দ্বীপ থেকে এই শহীদ দ্বীপে এসেছি, মানে হ্যাভলক থেকে নীলে এসে পৌঁছেছি। তো এই নটিকার সাথে আপনাদের পরিচয় তো এর মধ্যেই হয়ে গেছে, নতুন করে দেখানোর আর কিছু নেই। এবং সবচেয়ে বড় কথা, আজকে আমরা ফার্স্ট রোতে AB দুটো সিট পেয়েছি। দেখার কিছু নেই, দেখানোর কিছু নেই, শুধু ঘুমানোর। আগের পর্বের নটিকার সেই ভিডিও যারা দেখেননি, তাদের জন্য লিঙ্ক উপরে আই বাটনে এবং নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আমরা পৌঁছে গেছি পোর্ট ব্লেয়ার। পোর্ট ব্লেয়ারের আকাশে কিন্তু মেঘের ঘন ঘটা। এই কতদিন আমরা যেরকম ঝকঝকে নীল আকাশটা পেয়েছিলাম, আজকে আমাদের আন্দামানের শেষ দিনে আকাশের মুখ ভার। হয়তো আমাদের বিদায়বেলা আসন্ন বলে আকাশেরও মন খারাপ। সবাই নামছে। ম্যাক্রুজটা বেশি ভালো। ম্যাক্রুজটা কিন্তু আমার বেশি ভালো লাগে, সত্যিই ভালো।
এখানে দাঁড়িয়ে রয়েছে এমভি সিন্ধু, আর এই হচ্ছে আমাদের নটিকা থেকে পোর্ট ব্লেয়ারে আমরা নামলাম। অরুণজি আমাদের ফোন করেছিলেন, উনি গাড়ি নিয়ে বাইরে দাঁড়িয়ে রয়েছেন। এখান থেকে আমরা যাব হোটেলে, তারপরে আজকে বিকেলে আপনাদের নিয়ে যাব চিড়িয়া টাপু। আবার অরুণজির সাথে দেখা হয়ে গেল, অরুণজি আমাদের নিতে এসেছেন। आज मौसम देखिए आपने चेंज किया। ওয়েদারটা আজকে ঠিকঠাক নয়, কিন্তু রস আইল্যান্ড আমরা যেদিন প্রথম দিন এসেছিলাম সেদিন আপনাদের দেখাতে পারিনি, কারণ সেদিনকে রস আইল্যান্ডটা বন্ধ ছিল। ওখানে বোট অ্যাসোসিয়েশন একজন মারা গেছিলো, বোটগুলো বন্ধ ছিল, তাই আমরা যেতে পারিনি। কিন্তু এখন আমরা যাব রস আইল্যান্ড। অরুণজির সাথে কথাবার্তা বলে আমরা যেটা ঠিক করলাম, আমরা হোটেলে যাব না, আমরা প্রথমেই যাব রস আইল্যান্ড। ঘুরে এসে আমরা যাব চিড়িয়া টাপুতে সানসেট দেখতে, তারপরে আমরা হোটেলে গিয়ে চেক ইন করবো। এখনো হয়নি তাহলে। তো আমরা রস যাব বলে ঠিক করেছি। আগের দিন তো বোট অ্যাসোসিয়েশনে একজন মারা গেছিলো বলে বোট ওরা বন্ধ রেখেছিল, কিন্তু আজকে এখন ওয়েদার খারাপ হয়ে গেছে বলে সমুদ্র একটু ঢেউ এসে যাচ্ছে, একটু উথাল পাথাল সমুদ্র রয়েছে। এই মুহূর্তে যে পোর্ট ম্যানেজমেন্ট তারা রসের সমস্ত বোট স্ট্যান্ড বাই রেখেছে, ছাড়ছে না। ওয়েদার ভালো না হওয়া পর্যন্ত বা এই ঢেউটা না কমা পর্যন্ত স্পিড বোটকে ওখানে অ্যালাউ করা হবে কি না জানি না, রীতিমতো ঢেউ হচ্ছে। শুধু যদি রস আইল্যান্ডে আপনারা যান তাহলে তার টিকিট হচ্ছে 370 টাকা বোটে, আর যদি রস এবং তার সাথে নর্থ বে দুটো করেন তাহলে তার টিকিট হচ্ছে 870 টাকা। টিকিট আমরা কাটার জন্য আগে ফোন করে বলছিলাম, আমাদের অরুণজি ফোন করে আমাদের টিকিটটা বুক করার জন্য বলছিলেন। টিকিট এই মুহূর্তে স্ট্যান্ড বাই রয়েছে, কোনো বোটকে পারমিশন দেওয়া হচ্ছে না এই মুহূর্তে। অ্যাকচুয়ালি রসটা একটা অন্য দ্বীপ, মানে এই যে দ্বীপটা আর ওই যে রস দ্বীপ, তার মাঝখান দিয়ে না জলের ফ্লোটা যায়, তো তার ফলে এই জায়গাটায় অল্প ওয়েদার খারাপ হলেই সমুদ্র বেশ উথাল পাথাল হয়ে ওঠে। ঢেউ ওখান থেকে সোজা এই রাস্তার উপরে উঠে চলে আসছে। এই মুহূর্তে সমুদ্র কিন্তু উত্তাল হয়ে উঠেছে। ওই হচ্ছে রস আইল্যান্ড। ওই রস আইল্যান্ডে যাওয়ার জন্য বোটের সমস্ত পারমিশন বন্ধ করে দেওয়া হয়েছে। রস আইল্যান্ড যাওয়ার আগে আপনাদের যেতে হবে পোর্ট ব্লেয়ারে জেটি, সেখান থেকে বোট নিয়ে আমরা যাব রস আইল্যান্ড। কিন্তু রস আইল্যান্ড যাওয়ার যে জেটি, সেই জেটিতে যাওয়ার আগে একটা জায়গায় না দাঁড়িয়ে পারলাম না। আমরা যেরকম ওল্ড বাবা মন্দিরে গিয়ে দেখেছি ভারতীয় সেনার বাংকার, বা তার উল্টো দিকে দূরবীন দিয়ে দেখেছি চীনা সেনাদের বাংকার, ঠিক তেমনি এখানে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সেনাদের বাংকার। এই হচ্ছে সেই বাংকার। এখানে এরকম একটা বাংকার, আর এপাশে রয়েছে আরও একটা বাংকার। জাপানিরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই দ্বীপ থেকে ব্রিটিশদের হাঁটিয়ে দেয় এবং এই দ্বীপ দখল করে নেয়, এবং সেই সময় জাপানিদের সহায়তায় নেতাজি যে গড়ে তুলেছিলেন আইএনএ, ইন্ডিয়ান ন্যাশনাল ফৌজ, সেই সময় নেতাজি এখানে আসেন এবং ভারত স্বাধীন হবার আগে 1943 সালের 30শে ডিসেম্বর প্রথম এখানে ফ্ল্যাগ হোস্টিং করেন। এই যে জাপানি সেনাদের বাংকার, এই বাংকারগুলো ওই দিকটা যাওয়া যায় না, ভেতরটা আপনারা দেখতে পাচ্ছেন। ওখানে 6 থেকে 7 জন পর্যন্ত জাপানি সেনা থাকতো। সামনের এই সমুদ্রের উপর তারা নজর রাখতো। ওই দূরে ওই যে রস আইল্যান্ড যে লাইট হাউস, তার সামনে দিয়ে এই মুহূর্তে ভারতীয় সেনার একটা যুদ্ধজাহাজ পেরিয়ে যাচ্ছে। तो इधर अभी पेट्रोल कितने में मिलता है? आपका डीजल का रेट है 78 रुपीज़। डीजल এখানে 78 টাকা লিটার। हाँ 78 रुपये है, और आपका वो मोस्ट प्रॉब्ली आपका 88 रुपीज़ 90 के आसपास होगा। আর 88 টাকা হচ্ছে এখানে পেট্রোল। এখানে পেট্রোল খুব সস্তা, কিন্তু খাবার কিন্তু এখানে বেশ কস্টলি। চলেছি আমরা চিড়িয়া টাপু। রস আইল্যান্ডের বোট কিন্তু বন্ধ আছে, সময় নষ্ট আমরা করলাম না। চলুন চিড়িয়া টাপুতে যাবো এবং ওখানে মুন্ডা পাহাড়ের উপর পর্যন্ত আমরা ট্রেক করব। এখান থেকে চিড়িয়া টাপু আমাদের বাঁ দিকে বেঁকে যেতে হবে। পোর্ট ব্লেয়ার থেকে প্রায় 21 কিলোমিটার দূরে, সময় লাগে 40 থেকে 45 মিনিট। এই দেখুন সামনেও কিন্তু এখানে বেশ কিছু বাংকার রয়েছে, জাপানি বাংকার, সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। এই পুরো দ্বীপে ব্রিটিশদের জানা বাংকার ছিল, তার চেয়ে বেশি বাংকার জাপানিরা বানিয়েছিল। চিড়িয়া টাপু এখান থেকে মাত্র 8-10 কিলোমিটার, কিন্তু আবার একবার গাড়ি থেকে নামলাম এই জন্য। এখানে সমুদ্রের ভিউটা দেখুন, শুধু না নেমে পারলাম না। অরুণজিও বললেন হ্যাঁ ঠিক আছে নামুন। এদিকে এরকম সবুজ
লম্বা লম্বা নারকেল গাছ, যেখানে নারকেল গাছগুলো যেন একটু বেশিই লম্বা, আর সামনে এই দিগন্ত বিস্তৃত জলরাশি। রস আইল্যান্ড আমরা যেতে পারলাম না সেই সময়টা, চিড়িয়াটাপু যাওয়ার এই যে রাস্তাটা, সেই রাস্তায় বেশ কিছুক্ষণ সময় কাটাতে কাটাতে আমরা যাব। আজকে আকাশে কিন্তু মেঘের ঘন ঘটা, ফিরোজা নীল রঙের যে সমুদ্র, সেই সমুদ্রটাকে আজকে আমরা পাচ্ছি না, কিন্তু রাস্তাটা ভারী সুন্দর। আন্দামান একটা কেন্দ্রশাসিত অঞ্চল, এখানকার রাস্তাঘাট কিন্তু ভারী সুন্দর। এবার ড্রোনটাও দেখি হঠাৎ সেন্সার কাজ করা বন্ধ হয়ে গেছে। চিড়িয়াটাপু আমরা চলে এসেছি, কিন্তু শেষের দিকের এই যে রাস্তাটা, প্রায় 5 কিলোমিটার রাস্তা রীতিমতো জঙ্গলের ভেতর দিয়ে। समुद्र जबकि दूर है बट वो ऐसा से दिखाई देगा। यहाँ से मतलब ये एनएच है, ये जो रोड हम लोग হ্যাঁ, মুন্ডা পাহাড়ের নিচে হচ্ছে মুন্ডা বিচ। আমরা কিন্তু ট্রেক করে ওই পাহাড়ের উপরে উঠবো, সেখান থেকে এই জিপের একটা পাখির চোখে ভিউ নেওয়ার চেষ্টা করব। দেখা যাক ওয়েদার আমাদের কতটা স্বাদ দেয়। এই সামনে এই যে সমুদ্র দেখা যাচ্ছে, এখান দিয়েই হবে সানসেট, মানে চিড়িয়াটাপুর সানসেট। কিন্তু সানসেটটা আমরা পরে দেখব, অবশ্যই সানসেটের সময় সানসেট দেখব। এখন আমরা চলে যাব মুন্ডা পাহাড় বিচ, এবং সেখান থেকে মুন্ডা পাহাড়, এইটা হচ্ছে চিড়িয়াটাপু। এখান থেকে মুন্ডা পাহাড় বিচ, যেটা আরও 3.5 কিলোমিটার, সমুদ্রকে সাথে নিয়ে আমরা পৌঁছে যাব মুন্ডা পাহাড় বিচ। মানে চিড়িয়াটাপু বিচ থেকে মুন্ডা পাহাড় বিচ 3.5 কিলোমিটার। সেই বিচ থেকে পাহাড়ের উপরে আমরা ট্রেক করে উঠবো, 8 ঘন্টা মতো ট্রেক করতে হয়। এই যে গাছগুলো কি সুন্দর লাগে না, আমরা এরকম मैंग्रोव है। ম্যানগ্রোভ, आप वहाँ से आके ना सर এই যে यहाँ भी उतर के जाके शूट कर सकते ये हैं। तो बहुत देखा है। এই যে বাউন্ডারিটা দেখছেন, এখানে কিন্তু এটা একটা জু। मुंडा पहाड़ जाने का रास्ता आप देखिए कितना डेंस है। এটা হচ্ছে মুন্ডা পাহাড় যাওয়ার রাস্তা। এই রাস্তাটা কিন্তু এতক্ষণ যে রাস্তার প্রশংসা করছিলাম, এখানে যেন সেখানে একটুখানি निसंग মার্কস কম দিতে হচ্ছে। सुसाइड पॉइंट बोलते हैं लोग आए। ওয়েলকাম টু মুন্ডা পাহাড়। बीच। এই পার্কিং লটে গাড়ি পার্ক করে আমরা এখন এখানে এন্ট্রি পয়েন্টে এন্ট্রি করব। এন্ট্রি করে আমরা যাব মুন্ডা পাহাড় বিচ থেকে মুন্ডা পাহাড়ের উপর পর্যন্ত। ইকো ফ্রেন্ডলি বিচ, লেফটেন্যান্ট জেনারেল AK সিং। এই যে গাছগুলো, এটার নাম হচ্ছে দিদু, এই গাছগুলোর নাম হচ্ছে পুন, এবং এটা হচ্ছে সম্পূর্ণভাবে প্লাস্টিক ফ্রি জোন। ওই যে সামনে দূরে যে নারকেল গাছগুলো দেখা যাচ্ছে, সেখান থেকে আমাদের যেতে হবে উপর দিকে। এখানে কিন্তু লেডিস অ্যান্ড জেন্টস টয়লেট সেটা রয়েছে, দরকার হলে এখানে টয়লেট করে নিতে পারেন। যে বিচটাই দেখছি সেটাই মনে হচ্ছে এটা সব থেকে সুন্দর, এটা সব থেকে সুন্দর, এই জায়গাটা সব থেকে সুন্দর। এখন আমরা রয়েছি মুন্ডা পাহাড় বিচ, মানে বুঝতেই পারছেন মুন্ডা পাহাড়ের নিচে হচ্ছে মুন্ডা পাহাড় বিচ। দুর্দান্ত সুন্দর, আকাশে একটু মেঘ রয়েছে, যদি আকাশটা পরিষ্কার থাকতো বেস্ট বিচ হয়ে যেত। আমরা যে কটা বিচ ঘুরেছি, ভরতপুর বিচও ভালো ছিল, কিন্তু আমার মনে হতো এটা আরও বেশি সুন্দর। সকাল 10টা থেকে বিকেল 3টে পর্যন্ত এখানে কিন্তু এই ভিউ পয়েন্টে যাওয়ার অনুমতি দেওয়া হয়। এ তো সত্যি এবার মনে হচ্ছে জারোয়াদের দেশে চলে এলাম। রাস্তা এরপরে আর কিছু নেই, পা রাখার কিছু জায়গা করে দেওয়া হয়েছে শুধুমাত্র। ঘন্টাখানেক সময় লাগবে পৌঁছতে। 13টা 59, মানে প্রায় 2টো আমরা যাত্রা শুরু করলাম। পাথর, তার সাথে গাছের শিকড়, এই দিয়েই তৈরি এই রাস্তা। यहाँ से और कितना दूर? 20 मिनट्स लग 20 মিনিটস। বেশ কিছুটা উঠে এসেছি। এখানে বোর্ডে লেখা আছে আর মাত্র 10 মিটার কম 1 কিলোমিটার, তাহলে আমরা পৌঁছে যাব মুন্ডা পাহাড়ের টপে। সেখান থেকে পুরো সিনারিটা আপনাদের দেখাবো। আসুন আসুন আসুন। এখান থেকে সমুদ্রটা দেখা যাচ্ছে, আওয়াজটাও শোনা যাচ্ছে। সমুদ্র, আমরা তো বিচে ছিলাম, বেশ অনেকখানি কিন্তু উপরে উঠে এসেছি। কী দৃশ্য, আহা! শুধু একটু সূর্যের আলোর অভাব। সূর্যের আলোটা থাকলে এখানে যে রং পাওয়া যেত না, সবুজ গাছের ফাঁকে ফাঁকে নীল রঙের বিচ্ছুরণ। এই যে সমুদ্রের জল কেন নীল হয়, সেই কারণটা আবিষ্কার করেছিলেন একজন ভারতীয় বিজ্ঞানী CV রামন, যেটাকে বলা হয় রামন এফেক্ট, এবং যার জন্য তিনি নোবেল পেয়েছিলেন।
এই যে গাছটা, এই গাছটার নাম হচ্ছে সাদা ধূপ, হোয়াইট ধূপ, হিন্দিতে বলে সফেদ ধূপ। এই গাছটা পাদুক। এই পাদুক গাছের পাশেই বোর্ড লাগানো আছে আমাদের গন্তব্য আর 1/2 কিলোমিটার। আরও একটা গাছ যার নাম নবী, মানে শুধু ট্রেকিং নয়, তার সাথে প্রকৃতির পরিচয় সেটাও হয়ে যাচ্ছে। এই আন্দামান সম্বন্ধে প্রথম আগ্রহ জমে তখন আমি ক্লাস প্রাইমারিতে পড়ি, 3-4 হবে। সবুজ দ্বীপের রাজা, কাকাবাবু সন্তুর সবুজ দ্বীপের রাজা, এই সিনেমাটা দেখে প্রথম আন্দামান তার সম্বন্ধে একটা আগ্রহ জন্মায়। সেই আন্দামানে এতদিন পর আর এরকম একটা জঙ্গলের ভেতর দিয়ে যখন ট্রেকের কথাটা আমাদের বলল আমাদের ট্যুর অপারেটর ট্রিপটো, তখন না বলতে পারিনি। বলেছিল একটু 1.5 কিলোমিটার মতো হাঁটতে হবে, কষ্ট হবে, যত কষ্টই হোক যাব। কিন্তু এখানে এসে দেখলাম কষ্ট বলতে বিশেষ কিছু নেই। মানে রেলের সিঁড়ি দিয়ে না উঠে আপনি যদি রেলের র্যাম্প দিয়ে ওঠেন, ব্যাপারটা যেরকম ডিফিকাল্টি লেভেল একদম সেরকম। এতদিন আপনাদের আন্দামানের সমুদ্র দেখিয়েছি, সি বিচ দেখিয়েছি, সেটা একদম সমুদ্রের জলে পা ডুবিয়ে সমুদ্রের বিচ থেকে। কিন্তু আজকে আমরা আন্দামানের সমুদ্র দেখাবো টপ থেকে। আমরা উঠে এসেছি মুন্ডা পাহাড় টপে। আসুন আমার সাথে, আসুন সমুদ্রটা দেখুন। দেখুন এই সমুদ্রটা, মুন্ডা পাহাড়ের এই জায়গাটায় অবশ্যই ট্রেকটা করবেন, একদম 100% রেকমেন্ডেড। আর এরপর আপনাদের যে ভিউটা আমরা সঞ্জিতদা দেখাবো, সেটা সারা জীবন মনে রাখবেন যে এইটা আন্দামান, আমাদের ভারতের গৌরব। চলুন। সামনে চলেছে আমাদের গাইড, আমার ভাগনা। আর 150 মিটার। সমুদ্রের মাঝে কচ্ছপের পিঠের মতো একটা জায়গা জেগে রয়েছে, দেখে মনে হচ্ছে যেন একদম একটা কচ্ছপ শুয়ে রয়েছে। এগুলো কিন্তু সব কোরাল। এই হচ্ছে চিড়িয়াটাপুর লাইট হাউস, কিন্তু তালাবন্ধ, উপরে ওঠার ব্যবস্থা কিছু নেই। কোনো লোক আছে বলেও তো মনে হচ্ছে না, সিঁড়ি তো রয়েছে। এ তো স্বর্গে এসে গেছি, স্বর্গে। এখানে কিন্তু একটা বসার জায়গা আছে, এখানে বসে, এখানে বসে, এখানে ইয়েস বিল্লি মামা। মুন্ডা পাহাড়ের মাথায় একটা শেড করা আছে, তার মধ্যে বসে আছি, 3 দিকে দেখা যাচ্ছে সমুদ্র। না এলে মিস করতাম, সত্যিই মিস করতাম। কি দারুণ জায়গা। টপ অফ দ্য ওয়ার্ল্ড, সারা বঙ্গোপসাগরটা আমার পায়ের নিচে। সামনে ওই জায়গাটা যেতে পারলে আরও ভালো লাগতো, কিন্তু এখানে ফেন্সিং করা আছে, সেই পর্যন্ত যাওয়া আমাদের বারণ। হলফ করে বলতে পারি পুরো পোর্ট ব্লেয়ার থেকে সমুদ্রের এত ভালো দৃশ্য আপনি আর কোথাও পাবেন না। টাটা। 3:19 মুন্ডা পাহাড় থেকে আমরা নিচে নামা শুরু করলাম। 3:19 নামতে শুরু করেছিলাম, এখন 3:44, মানে ঘড়ি ধরে 25 মিনিট লাগলো নামতে। এখানে বাইরে গিয়ে এখন ডাব খাবো, ডাব। এই গাছগুলো প্রকৃতির রোষে উপড়ে পড়েছে, এখন সেগুলোই হয়ে গেছে বসার চেয়ার, বসার প্ল্যাটফর্ম। সেটাকে ঘিরেই তৈরি হয়েছে সেলফি জোন। গোটা বিচ জোনে এরকম একটা নয়, প্রচুর গাছ এখানে এরকমভাবে পড়ে গেছে সামুদ্রিক ঝড়ে। আমি যদি কবি হতাম তাহলে এই জায়গাটাকে কিভাবে বর্ণনা করতাম তা আমার জানা নেই। সেই কারণে আপনাদের উপরই ছেড়ে দিলাম এই জায়গাটার সৌন্দর্য কতটা সেটা বিচার করার। এই গাছগুলো, এইগুলোর নাম হচ্ছে বুগলাম, এটা হচ্ছে বাদাম, আর এই যে গাছটা এটা হচ্ছে সিমোয়া। এতটা পথ হেঁটে এলাম, না ডাব নিলাম, 50 টাকা করে বলছে। প্রচুর জল তেষ্টা হয়েছে, প্রচুর জল তেষ্টা। বোতলে জল ছিল, সব শেষ হয়ে গেছে।
কিন্তু এই ডাবটা খেয়ে না শান্তি হচ্ছে। 50 টাকা করে মাত্র ডাব। দুপুরে শুধু ডাব খেয়ে তার হয় না, পেটে কিছু দিতে হবে। তো এই যে ডাব, ডাবের পাশে এই হচ্ছে মুড়ি, আর এনার বাড়ি হচ্ছে বর্ধমানের নাদনঘাট। 50 টাকা করে মুড়ি, 40 করে, আমরা 50 টাকার মুড়ি বলছি। আন্দামানে মুড়ি হচ্ছে 200 টাকা কেজি। লোকে গোলাপ ফুল দিয়ে প্রপোজ করে, আমি মামাকে প্রপোজ করছি মুড়ি দিয়ে। চামচ নেন বাবু, চামচ। আরে তালপাতার ইয়ে দিচ্ছে তোমাকে। তালপাতার সেপাই শুনেছিল, তালপাতার চামচ। ছোটোবেলায় তালপাতার চামচ দিয়ে ঘুগনি খেয়েছি, তালপাতার চামচ দিয়ে ঝাল মুড়ি খাচ্ছি। খুব সুন্দর বানিয়েছে কিন্তু, দারুণ। আজকে আমাদের সাইট সিইং ছিল চিড়িয়াটাপু। তো চিড়িয়াটাপু তো আমরা এসেছি, চিড়িয়াটাপু থেকে আরও 3.5 কিলোমিটার এগিয়ে এলে মুন্ডা বিচ। মুন্ডা বিচ থেকে আরও 1.5 কিলোমিটার ট্রেক করে উপরে গেলে মুন্ডা পাহাড়। মুন্ডা মানে হচ্ছে ন্যাড়া। এই পাহাড়ের উপরটা যে জায়গাটায় পর্যন্ত ট্রেক করে আপনি যাবেন, সেখানে কোনো গাছ নেই। নেমে এলাম, নেমে এসে আমরা একটু ডাব খেলাম, মুড়ি খেলাম, খেয়ে এখন আমরা যাচ্ছি চিড়িয়াটাপু বিচে। সেখান থেকে আপনাদের সানসেটটা দেখাবো। এই হচ্ছে চিড়িয়াটাপুর বিচ, এখানেই সানসেট হবে। এই সানসেটটা হবে কিন্তু ওই যে পাহাড় তার পেছনে। 4:30 বাজছে, কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হবে, অন্তত 1 ঘন্টা। এখানে 5:30টায় সানসেট হয়ে যায়। আজকে মে মাসের 10 তারিখ, যেহেতু আন্দামান কলকাতা থেকে বেশ কিছুটা এগিয়ে, সেই কারণে সানসেট কিন্তু এখানে বেশ কিছুটা আগে হয়। এই যে রাস্তাটা, এই রাস্তাটা ধরে আমরা এখানে চিড়িয়াটাপু হয়ে ওই সামনে এই যে রিজটা চলে যাচ্ছে, ওর সামনেটাই হচ্ছে মুন্ডা পাহাড়। ওই পর্যন্ত আমরা গেছিলাম, মানে মুন্ডা পাহাড় বিচ পর্যন্ত গিয়ে মুন্ডা পাহাড়ের উপরটায় উঠেছিলাম। আবার মুন্ডা পাহাড়ের উপর থেকে ট্রেক করে মুন্ডা পাহাড় বিচে নামলাম। সেখান থেকে গাড়ি করে এখন এই চিড়িয়াটাপু বিচে আমরা এসেছি। যারা কিছুদিন আগে বিয়ে করেছে তারা এখানে ছবি তুলছে, আর যারা কিছুদিন পরে বিয়ে করবে তারাও কিন্তু এখানে ছবি তুলছে। শেষ হলো আরেকটা দিন। এখান থেকে আমরা সানসেট দেখলাম। সানসেট দেখে এখন আমরা ফিরে যাব আমাদের হোটেল রেড কার্পেট। আজকে সন্ধ্যেবেলায় আর বিশেষ কিছু করার নেই। কালকে 12:15 আমাদের পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট থেকে রিটার্ন ফ্লাইট। प्रॉब्लम ये है कि उनको पता नहीं। পৌঁছে গেছি আমাদের হোটেলে রেড কার্পেট। এবং এই হোটেল তো আপনাদের পরিচিত। প্রথম দিন আমরা যখন এখানে এসেছিলাম এই হোটেলেই ছিলাম, এবং প্রথম পর্বে আমরা এই হোটেল আপনাদের দেখিয়েছি। 6 তারিখে আমরা যখন এসেছিলাম এই হোটেলে ছিলাম। তাই এবার আমাদের আর চেকিংয়ের যে ফর্মালিটিস আছে সেগুলো আর কিছু করতে হলো না। আগেরবার রুমটা ছিল আমাদের 401, মানে আমরা যখন এখানে প্রথম দিন এসেছিলাম আন্দামানে এই রেড কার্পেটে 401 নম্বর রুমটা পেয়েছিলাম 4 তলাতে, আর আজকে পেয়েছি 403 ঠিক পাশের রুমটা। বেশ, এবারে চান টান করে ফ্রেশ হই। গুড মর্নিং ফ্রম পোর্ট ব্লেয়ার। আজকে সকালটা কিন্তু আবার ঝকঝকে সুন্দর একটা সকাল, আর এই সুন্দর সকালে সুন্দর পোর্ট ব্লেয়ারকে, সুন্দর আন্দামানকে বিদায় জানিয়ে আমরা আজকে ফিরে যাব কলকাতা। 12:15 আমাদের ফ্লাইট ভিস্তারা। তো এখন ব্রেকফাস্টটা করে নিই। ব্রেড আছে, অমলেট আছে, পরোটা আছে আলুর, আরে বাহ, পোহাও আছে, আবার সিমুইয়ের কি একটা আছে, এখানে পাঁপড় আছে, এগুলো কিছু নেই, এগুলো ফাঁকা। এখান থেকে শুরু। জ্যামটা একটু বেশিই দেওয়া হয়ে গেছে। জ্যাম টোস্ট, এগ টোস্ট, আর তার সাথে ওই চিড়ের পোলাও, আর সবশেষে চা। 6 তারিখে দুপুরবেলায় এরকমই পিঠে ব্যাগ নিয়ে রুমে ঢুকেছিলাম। আজকে 11 তারিখ মে মাসের পিঠে ব্যাগ নিয়ে বেরিয়ে চলেছি। আমাদের গাড়ি এসে গেছে। সব জায়গা থেকে ছেড়ে চলে যাওয়ার সময় একটু মনটা খারাপ লাগে, কিন্তু আন্দামান থেকে যাওয়ার সময় বড্ড বেশি মনটা খারাপ লাগছে। আন্দামানকে আমরা যেভাবে চিনি, জারোয়াদের দেশ, সেই জারোয়াদের দেশ আমাদের যাওয়া হয়নি। ডিগলিপুর, মাডভলকানো, ব্যারেনের জীবন্ত আগ্নেয়গিরি, এগুলো আমাদের দেখা হয়নি। এগুলো দেখার জন্য আমাদের আরেকবার আসতে হবে। এছাড়াও পোর্ট ব্লেয়ারের আশেপাশে অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়াম, চাথাম শ মিল,
এবং রস আইল্যান্ড, স্মিথ আইল্যান্ড, নর্থ বে, এগুলো কিন্তু আমাদের যাওয়া হয়নি। এগুলো দেখার জন্য আন্দামান কিন্তু আরেকবার আসতে হবে। নিয়ে আসবো আপনাদের সকলকে। এবারের মতো বিদায়। গুড মর্নিং অরুণজি। गुड मॉर्निंग सर, गुड मॉर्निंग। পুরো পোর্ট ব্লেয়ার অরুণজি আমাদের যেভাবে ঘুরিয়ে দেখালেন, আমার নিজের দাদা এখানে থাকলে এইভাবে ঘুরিয়ে দেখাতো কিনা সন্দেহ আছে। আবার আসবো আন্দামান, তখন অরুণজির সাথেই আবার ঘুরবো। আমরা পৌঁছালাম এয়ারপোর্টে। আমাদের নামিয়ে দিয়ে অরুণজি চলে গেলেন। আমরা এসে পৌঁছে গেছি বীর সাভারকার এয়ারপোর্ট। প্রথম আন্দামানের মাটিতে পা রেখেছিলাম এখানেই। এখান থেকেই আবার ফিরে যাব কলকাতার উদ্দেশ্যে। এটা ভিক্সতারার ব্যাগেজ স্ক্যানিং। প্রথমে ব্যাগটা একবার এখানে আমরা স্ক্যান করে নিই। বোর্ডিং পাস পেয়ে গেছি। আর কোনো কাজ নেই, এখন 1 ঘন্টা ওয়েট করতে হবে। 11:30 থেকে আমাদের বোর্ডিং শুরু। এখন বাজছে 10:30। 3 নম্বর গেটে আমাদের বোর্ডিং হবে। এই সুদূর কালাপানির দেশে এসে, মানে আন্দামান এয়ারপোর্টে এসে দেখা হয়ে গেল বিশ্বনাথ দার সাথে। আমাদের সাবস্ক্রাইবার, আমাদের বৃহত্তর যে পরিবার, সেই পরিবারের সদস্য হাবড়া থেকে এসেছেন, আর আমি তো চন্দননগর থেকে। মানে এই এক্সপিরিয়েন্সটা প্রথমবার হলো। ট্রেনে আগে হয়েছে আমার 3AC টিকিট 2ACতে আপগ্রেড হয়েছে, কিন্তু এখানে এই প্রথমবার হলো প্লেনের ইকোনমি ক্লাসের টিকিট আপগ্রেড হয়েছে প্রিমিয়াম ক্লাসে ভিস্তারা। এবার আন্দামান ট্যুরে কিন্তু দুর্দান্ত দুর্দান্ত সব এক্সপিরিয়েন্স হচ্ছে। আর মামার হচ্ছে 5D। ইকোনমি থেকে বিজনেস ইকোনমি এক ধাপ আমাদের উত্তরণ হয়েছে। তার জন্য বাড়তি কী কী সুবিধা পাওয়া যাচ্ছে সেটা এখনও বুঝতে পারছি না। সিটগুলো কম বেশি একই রকম। কেবিন ক্রু বেশ সুন্দর সুন্দর ভালো দেখতে আছে। এই বিয়ে করা না করা ভাগনার এই হচ্ছে সমস্যা। এখানে পুরো আন্দামান জুড়ে 50%-এর উপরে ট্যুরিস্ট হচ্ছে হানিমুন কাপল, আর তাদের দেখছি আর ভাগনা আমার ভেঙে পড়ছে। থ্যাংক ইউ। ও প্রিমিয়াম ইকোনমিতে এই একটা মেনু কার্ড পেয়েছি এখনও পর্যন্ত। এটা ইকোনমিতে পাইনি, আসার সময় পাইনি। আসার সময় ইকোনমি ছিল। মেন মিলে আছে সালাড, তারপরে আছে মেন কোর্সে বেঙ্গলি স্টাইল চিকেন কারি সার্ভড উইথ দাম কুকড পটাটো ইন ইয়োগার্ট গ্রেভি অ্যান্ড বিরিয়ানি রাইস, ভেজিটেবল কোপ্তা কারি, ক্রিমি পাস্তা ইন টমেটো সস। আর ডেজার্টে আছে গুড়ের পায়েস। বেভারেজে আছে aerated drinks, regular or diet juice, tea, স্টারবাক্সের ইন্ডিয়ার কফি। প্লেনে বসে আকাশে উঠতে উঠতে এই ধরনের খাওয়া ভাবাই যায় না। মানে আমি তো আগে কখনো খাইনি, এই প্রথমবার। এই জন্য আরও ভালো লাগাটা বেশি। আমাদের সামনে ওখানে 2টো রো আছে, সেটা হচ্ছে বিজনেস ক্লাস। বিজনেস ক্লাসে এখানে যেরকম 3টে করে দুপাশে থাকে, ওখানে কিন্তু 2 4টে, মানে সিটগুলো অনেক চওড়া, লেগ স্পেস অনেক বেশি, অনেক কমফোর্টেবল। তারপরে যে ক্লাসটা সেটা হচ্ছে প্রিমিয়াম ইকোনমি, যেটা আমরা আপগ্রেড হয়েছি। ইকোনমি থেকে আপগ্রেড হয়ে প্রিমিয়াম ইকোনমিতে এসেছি। এখানে সিটগুলো ইকোনমি আর প্রিমিয়াম ইকোনমি কম বেশি একই, শুধু লেগ স্পেসটা একটু বেশি। আরেকটা যেটা ডিফারেন্স সেটা হচ্ছে এখানে যে বিস্তারাতে খাবারটাতে ইনক্লুডেড, মিল ইনক্লুডেড। তো এই মিলটা ইকোনমিক থেকে প্রিমিয়াম ইকোনমিতে বেটার, প্রিমিয়াম ইকোনমি থেকে বিজনেস ক্লাসে আরও বেটার। বিজনেস ক্লাসে আমি কোনোদিন যাইনি, এবং এই যে ইভেন প্রিমিয়াম ইকোনমি, এটাতেও কিন্তু আজকে আমি প্রথমবার যাচ্ছি, যেটাও আপগ্রেড হয়েছে বলে। নইলে আমার টিকিট সবসময় ইকোনমিতেই থাকে। ট্রেনে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে, ট্রেনই থাকে, যেখানে অপশন থাকে না সেখানে ট্রেনে থাকে। হ্যাঁ, মানে আন্দামান যদি ট্রেন চলতো তাহলে আমি হয়তো ট্রেনেই আসতাম, কারণ ট্রেনে ভিড়ও বেশি। ট্রেনে ভিডিওতে তুলনায় প্লেন, ঠিক কিনা মামা? একদম। বিদায় বিদায় আন্দামান, বিদায় পোর্ট ব্লেয়ার, বিদায় নেতাজি স্মৃতিবিজড়িত এই আন্দামান। আবার দেখা হবে। এখন আমরা ফিরে চলব নেতাজি শহর কলকাতা। কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমাদের প্লেন ল্যান্ড করবে। এখানে 12টা 15-এ ছাড়ার কথা ছিল, 5 মিনিট লেট, 12টা 20-তে ছেড়েছে। 2 ঘন্টা 25 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব কলকাতায়। খাবার এসে গেছে, ট্রে রেডি। মানে
লোকটা কি লেভেলের, মানে পেটুক পেটু পেটুক লোভী। বামনরা পেটুকি হয়, হ্যাঁ, মানে আমিও পেটুক মানে ছিলাম। ভট্টাচার্য ব্যানার্জি এরা কিন্তু পেটুকি হয়। মানে আরেকজনও ব্যানার্জি আছে কিন্তু পশ্চিমবঙ্গে, ভেবে নিন তিনি কতটা পেটু। Sharing for you. থ্যাংক ইউ। Apple or orange juice for you. আমাদের এয়ার হোস্টেস এশাও কিন্তু কলকাতার, কিন্তু কলকাতার বাঙালি নয়, কলকাতার নন বেঙ্গলি। আমাদের ফুড সার্ভ করলো, এই হচ্ছে এশা। সবচেয়ে বড় কথা এখানে কিন্তু কাঁটা চামচ ছুরি এগুলো দিয়েছে, স্টিলের কাঁটা চামচ এবং ছুরি। মানে প্লেনের মধ্যে এইরকম খাবার আমি ভাবতেও পারছি না। এটা রয়েছে পোলাও, চিকেন কষা, তার সাথে ভেজ কোপ্তা, এই যে বান খাওয়ার জন্য তার সাথে দিয়েছে বাটার, আর এখানে আছে জুস 200 ml জল আর চা, এসবের পরে আসছে। সমপরিমাণ ননভেজ রাখতে হয়, সমপরিমাণ ভেজ রাখতে হয়, কারণ ওরা তো অর্ধেক জন্য আমরা কেউ যায় না ননভেজ খাবে কি ভেজ খাবে, বুকিংয়ের সময় যে অপশনটা তাহলে নাই কেন? চেঞ্জ হয়ে গেছে তো। মাঝ আকাশে উঠতে উঠতে এরকম সুন্দর খাওয়া দাওয়া এই প্রথমবার। এবার থেকে এর সাথেই উঠবো। এরপর থেকে বিস্তারা। আমার ইচ্ছে ছিল জুসটা পরে খাবার, কিন্তু ট্রেটাতে জায়গা বড্ড কম, তো যে কোনো সময় ক্যামেরার সাথে লেগে যদি পড়ে যায়, আমি জুসটাকে সেই জন্য আগে আগে খেয়ে নিচ্ছি। ভিস্তারা হচ্ছে টাটা এবং সিঙ্গাপুর এয়ারলাইন্সের যৌথ মালিকানা। এই ভিস্তারার খাবারগুলো আসে তাজ স্যাটস থেকে। তাজ স্যাটস তার মালিকানাও হচ্ছে টাটার। খাবার দাবারের কোয়ালিটি কিন্তু দুর্দান্ত, এর মানে কোনো কথা হবে না, টপ ক্লাস। টপ ক্লাস। বেশ ভালো বিরিয়ানি রয়েছে। এতদিন আমরা আন্দামানে যা খেলাম তার থেকে বেশি ভালো। রান্না সত্যিই ভালো, সত্যিই ভালো, মানে এক্সপেক্ট করিনি এরকম টেস্ট। বেশ যে কোপ্তা যেটা বানিয়েছে সেটাও কিন্তু দারুণ। পায়েসের টেক্সচারটা একবার দেখুন, টেক্সচারটা খেজুর গুড়ের পায়েস, তার মধ্যে এরকমভাবে কাজু কিশমিশ দেওয়া, নলেন গুড়ের পায়েস এই মে মাসে জাস্ট ভাবে যায় না। খাওয়া দাওয়া হলো একদম ভরপেটটা খাওয়া, মানে এরকম প্লেনে এরকম পেট ভরে খাওয়া এ আর ভাবতেও পারিনি। খাওয়া দাওয়ার পরে চা কফি ছিল, চা কফি খাওয়া দাওয়ার ভাত খাওয়ার পরে এসব ভালো লাগে না, বললাম রেগুলার কক। এখানেই শেষ নয়, এরপরে এশা নিয়ে এলো স্টারবাক্সের কফি, দ্যাটস অল। That's it. এই যে স্টারবাক্সের কফি এখন আপনাদের দিয়ে গেল, মানে এই বড়লোকদের স্টারবাক্স বড়লোকদের কফি। বড় লোকদের কফি, বিরাট বড় লোকদের কফি। তো এই স্টারবাক্সও কিন্তু এখন টাটারা কিনে নিয়েছে, তাহলে এরপর থেকে আমি ভাবছি এই ভিস্তারাতেই ট্রাভেল করব। আর প্রিমিয়াম ইকোনমিতেই করবো। মানে যদি আপগ্রেড হয়ে যায় তো ভালো। আপডেট সবসময় হবে না। আপগ্রেড হবে না, ওই লটারি একবারই পাওয়া যায়, তো প্রিমিয়াম ইকোনমি দেখা যাক যদি সাধ্যের মধ্যে হয়। এক্সপিরিয়েন্স নেওয়া যেত। এমনি এখানে ভিস্তারাতে যে প্রিমিয়াম যে ক্লাসের যে খরচ, টিকিটের খরচ, সেটা কিন্তু বেশ কম। মানে আমরা তো দেখালাম আপনাদের, এই আমরা জাস্ট যেদিন এসেছি সেই দিন সকালে যদি টিকিট কাটছেন সেটাও 4,500-5,000-এর ভিতরে। মে জুন মাসের মধ্যে যদি আপনি টিকিট কাটেন তাহলে সেটা তার থেকেও কমে আপনি পেয়ে যাবেন। এইটা অফ সিজন, শীতকালে হলে দামটা একটু বেশি হয়, কিন্তু রিজনেবল, অন্য এয়ারলাইন্সের থেকে এটা রিজনেবল। আর এখানে সবচেয়ে বড় কথা খাবারটা, মিলটা ইনক্লুডেড থাকে। সকালের দিকে ফ্লাইট হলে ব্রেকফাস্ট, দুপুরের দিকে হলে লাঞ্চ এবং রাতের দিকে হলে ডিনার ইনক্লুডেড থাকে। খাওয়া নিয়ে কোনো চিন্তাটা থাকে না, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার এই ভিস্তারাতে। ভিস্তারা আর এয়ার ইন্ডিয়া এখনও এই খাবারটা দেয়, ফ্লাইটে খাবারটা এখনও দেয়। অন্য রাজ্যে তো খাবার দেয় না, সেটা আলাদা করে কিনতে হয়, টিকিটের দামের মধ্যে সেটা ইনক্লুড করা থাকে না। এটা আমাদের জন্য গিফট দিয়েছে আজকের এই ফ্লাইটটা। সারপ্রাইজ। আচ্ছা, এখানে যেগুলো আছে 3টে কুকিজ আছে, এগুলো টুথপিক, এগুলো হচ্ছে আফটারমেন্ট মানে মুখশুদ্ধি যাকে বলে, আর তার সাথে টিস্যু পেপার। গিফট ইজ গিফট। জানি না আজকে কপালটা খুলে গেছে, মানে কপালের নাম গোপাল, কিন্তু আজকে আমাদের কপালের নাম নেপাল। একের পর এক সারপ্রাইজ আমাদের জন্য এসেই যাচ্ছে। প্রথম যে সারপ্রাইজটা সেটা ছিল
ইকোনমি থেকে প্রিমিয়াম ইকোনমিতে আপগ্রেড, খাওয়া দাওয়া সেটা তো একদম ফাটাফাটি খাওয়া দাওয়া বলতে যা বোঝায়। তারপরে আমাদের জন্য একটা স্পেশাল গিফট দিয়ে গেলো, একটা গিফট ট্রে, তার মধ্যে বেশ কিছু কুকিজ, টুথপিক, আফটারমিন্ট, এইসব। সব শেষে আমাদের জন্য মিষ্টিমুখ আরেকটা করতে দিয়ে surprise। মিষ্টিমুখ বিজনেস ক্লাসের তরফ থেকে এটা একটা মিষ্টি, এটা এটা একটা pastry। পেস্ট্রি। এতদিন বিভিন্ন বিমানে যাতায়াত করেছি আমরা, কম বেশি ট্রেনে বেশি। বেশিই করি আমরা, তবে এই রকম এত সুন্দর ব্যবহার বিস্তারার পক্ষ থেকে আমরা আজকে যেটা পেলাম সেটা আই থিঙ্ক সারা জীবন মনে থাকবে। একবার বিজনেস ক্লাসে যেতে হবে। মানে এককালে যে হোটেলে আমি চাকরি করতাম, কাজ করতাম, সে অভ্যাসটা এখনো রয়ে গেছে আমার। আমি মিষ্টিটাকে লাড্ডু হ্যাঁ। ভাবছিলাম, কিন্তু এটা কমলা ভোগ। মানে মামা ডেলিশাস। ভাবা হয় এক, হয়ে যায় আর এক। ভগবান যে কার কপালে কি মাপিয়ে রাখে। আজকে আমাদের আমি কথা ছিল পুরোনো কি খেলা। ও প্লেনে উঠবো, আজকে ভিডিও কিছু করার নেই, তাতেই ঘুমাতে চলে যাব। কি হলো, রাখো শুধু খাওয়া এক সেকেন্ড সময়ই পেলাম না, সময়ই পেলাম না। কলকাতা ল্যান্ড করতে চলেছি, কলকাতা আবার খেতে খেতেই সময় চলে গেল। পৌঁছে গেছি আমরা কলকাতা। আন্দামানে যখন স্কুবা ডাইভ করছিলাম তখন যে কোরালগুলো দেখছিলাম, ব্রেইন কোরাল, কলিফ্লাওয়ার কোরাল, এখানে মেঘগুলো যেন ঠিক সেরকম ওই কোরালের মতো দেখতে লাগছে। 14:27 আমরা নামলাম নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। বাইরের টেম্পারেচার 20 ডিগ্রি। এটা কি করে সম্ভব? কি বলবো, যাই হোক, এটাও আমাদের জন্য আবার সারপ্রাইজ। শেষ হলো আমাদের আন্দামান ভ্রমণ। এই পুরো সিরিজ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের সিরিজে। এদিকে নয়, আবার আমরা হাঁটবো ঠিক উল্টো দিকটায়। নাও হতে পারে, ট্রেনের প্ল্যাটফর্ম হতে পারে। সবসময় কি আর আপগ্রেড হবে মামা? আমার আর আমার ভাগনার তরফ থেকে আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা আর ভালো থাকবেন, ভালোবাসা। সুস্থ থাকবেন।